করতেছি আমি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়াবলী নিয়ে আপনাদের সামনে আহ, উপস্থাপন করব এবং আন্তর্জাতিক জিও পলিটিক্স কীভাবে চলে এবং বিশ্ব রাজনীতি কিভাবে পরিচালিত হয় এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সাথে সাথে আপনাদের সাথে সাথে আমিও যেন একটু সমৃদ্ধ হতে হতে পারি তথ্য দিয়ে এই জন্য একটু চেষ্টা করতেছি। তো আজকে আমি আলোচনার বিষয়বস্তু বস্তু হিসেবে ঠিক করেছি বেনু ভেনেজুয়েলায় যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযান পরিচালিত হলো তার প্রেসিডেন্ট আম, মাদুরোর বিরুদ্ধে। তো সেই টপিকটাকে কেন্দ্র করে বিশ্ব পরিস্থিতি কিভাবে রূপান্তর হবে বা বিশ্ব পরিস্থিতির কি কি পরিবর্তন হতে পারে এবং যুক্তরাষ্ট্র কি নামে এই অভিযানগুলো পরিচালনা করে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলেন আমরা শুরু করি। যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা শুনতে পারতেছেন কিনা বা আমার সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে। তাহলে চলেন আমরা শুরু করি। আজকের আহ, আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি যে ভেনেজুয়েলায় মার্কিন মানবতার শাসন শুরু। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ডেমোক্রেসি, হিউম্যানিটি, উইমেন রাইটস, তারপরে আরও নানান রকম বয়ান পৃথিবীতে ছাড়ে। এই বয়ানগুলো দিয়ে তারা কি করে, পৃথিবীর নানান দেশে তারা সামরিক অভিযান পরিচালনা করে এবং তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তো তেমনই এক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার অভিযান আমরা দেখতে পেলাম এই ভেনেজুয়েলায়। তো ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই সামরিক অভিযান পরিচালনা করলো, কেন তার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিডন্যাপ করে বা উঠিয়ে ভেনেজুয়েলা থেকে উঠিয়ে আমেরিকাতে নিয়ে আসলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই বিষয়ের কারণে অর্থাৎ একটা দেশের প্রেসিডেন্টকে অন্য একটা দেশের বাহিনী রাতের আধারে দেশ থেকে তুলে নিয়ে যাওয়ার ফলে বিশ্ব পরিস্থিতি কিভাবে পরিবর্তন হবে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থার মধ্যে যে বা বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা এটা কিভাবে হারিয়ে যাবে বা ক্ষুণ্ণ হবে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলেন শুরু করি। তাহলে আমরা লিখেছি ভেনেজুয়েলায় মার্কিন মানবতাবাদী শাসন শুরু। ওকে, আমরা আগ্রাসন বলবো না, কারণ আগ্রাসন বললে ফেসবুক কি করবে, ভিডিওটা রিচ কমিয়ে দেবে। আপনারা বুঝে নেবেন আমরা কি বলতেছি। তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফোরেন্সকে গ্রেপ্তার করে মার্কিন বাহিনী। যে বাহিনীটা গ্রেপ্তার করে তার নাম হলো ডেল্টা ফোর্স। ওকে, তাদেরকে দেশের বাহিরে নিয়ে যাওয়া হয়েছে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফোরেন্সকে ডেল্টা ফোর্স রাতের আধারে অভিযান চালিয়ে তার বাসভবন থেকে কি করেছে, কিডন্যাপ করে বা ধরে নিয়ে আমেরিকাতে নিয়ে আসছে। এটা আবার গর্বের সহিত আমাদের বিশ্ব মানবতার ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বা আমরা যদি বলি নরেন্দ্র মোদীর ভাষায় মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, ওকে, জানিয়েছে। তাহলে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের ভিতরে বেশ কিছুদিন যাবতই একটু টানাপোড়েন চলতেছিল, হুমকি দেওয়া হচ্ছিল, নেগোসিয়েশন করার বার্তা দেওয়া হচ্ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছোট ছোট আক্রমণ করতেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছিল যে ভেনেজুয়েলা হলো মাদকের স্বর্গরাজ্য। ভেনেজুয়েলা থেকে মাদক উৎপাদন করা হয় এবং এই মাদকগুলো আমেরিকায় পাচার করে আমেরিকার যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে মানবতার শাসন প্রতিষ্ঠা করে, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলেন। তাহলে নানা রকম টানাপোড়েনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নজরদারি করতেছিল, ট্র্যাক করতেছিল। এরপর ৩রা জানুয়ারি গভীর রাতে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স মাদুরোকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার না করে আমরা বলতে পারি উঠিয়ে নিয়ে গেছে বা কিডন্যাপ করে
এবং কি করে আমেরিকাতে নিয়ে যেতে সফল হয়। এরপরে যেহেতু ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স তুলে নিয়ে এসেছে, তো এর বিনিময়েতে একটু নীতিবাক্য শোনাতে হবে পৃথিবীর মানুষকে এবং ভেনেজুয়েলার মানুষজনকে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে, ট্রাম্প, আমরা ভেনেজুয়েলার জনগণকে ধনী, স্বাধীন এবং নিরাপদ করে তুলব। ভেনেজুয়েলাকে আপাতত যুক্তরাষ্ট্রই চালাবে। অর্থাৎ ভেনেজুয়েলাকে কে শাসন করবে? তার তো প্রেসিডেন্ট নাই। তার দেশের জনগণকে কিভাবে পরিচালনা করা হবে? তো সে বলতেছে যে আমরা ভেনেজুয়েলার মানুষজনকে কি করব? আর্থিকভাবে স্বাবলম্বী করব, স্বাধীন করব এবং নিরাপদ জীবন যাপন করার একটা ব্যবস্থা করে দিব। তো যুক্তরাষ্ট্রের একজন খুবই সুপ্রিয় নেতা আছে, বিরোধী দলীয় নেতা ভেনেজুয়েলার, নাম হলো মাচোদা। আপনারা, আমরা যে গালিটা দেই মাদার বলে, মাদার টট্টট, ওইটা বলতে পারেন। তো কিছুদিন আগে তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। তো এই ডোনাল্ড ট্রাম্প গত 1 বছর ধরে বলতেছিল যে আমি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, আমি কম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধ থামিয়েছি, আমি গাজা ইসরায়েলের যুদ্ধ থামিয়েছি, আমি হলাম বিশ্ব শান্তির অগ্রদূত। এবারের শান্তি পুরস্কার নোবেল আমাকেই দিতে হবে, কারণ আমার থেকে বিশ্ব শান্তির দূত আর কেউ নাই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধও আমি থামানোর চেষ্টা করতেছি। তো এতগুলো যুদ্ধ থামানো, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার পরেও ডোনাল্ড ট্রাম্পকে যখন নোবেল পুরস্কার দেওয়া হলো না, তখন পুরস্কারটা দেওয়া হলো কাকে? এই ভেনেজুয়েলার অপোজিশন লিডার মাচোদাকে। আমি স্ল্যাং বলতেছিলাম কারণ ওর নামের সাথে একটা স্ল্যাং দেওয়া উচিত, ঠিক আছে? অনেক বড় বিশ্বাসঘাতক নেত্রী। তো যখনই এই মাচোদাকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে 2000 সাল থেকে তার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, সে যেন তার দলটাকে ভেনেজুয়েলায় এস্টাবলিশ করতে পারে এবং আমেরিকার কথা মতো সে তার দল পরিচালনা করতে পারে। তো এই বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরেও মাচোদা ভেনেজুয়েলায় আশানুরূপ গার্ডস নিয়ে তার রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারে নাই। এবং সাম্প্রতিক সময়ে যখন নোবেল শান্তি পুরস্কার মাচোদা পেল, তখন ডোনাল্ড ট্রাম্প তার উপরে ক্ষুব্ধ হয়েছে। তো কথা ছিল, যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিহত হয় বা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়, তাহলে এই মাচোদাকে কি করা হবে? ভেনেজুয়েলার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করা হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শান্তি পুরস্কার না পাওয়ায় এবং মাচোদা নোবেল পুরস্কার গ্রহণ করার কারণে ট্রাম্প মাচোদার উপরে কি হয়? ক্ষিপ্ত হয় এবং তাকে একটি সুন্দর লম্বা একটা মূলা সামনে ঝুলিয়ে দেয়। বলে যে তুমি ভেনেজুয়েলার শাসন ক্ষমতা যদি গ্রহণ করো, তাহলে তুমি পুরো কাঠামোটা পরিচালনা করতে পারবা না। কেননা তোমার ওই রকম গার্ডস নাই, তোমার বিশ্বাসযোগ্যতা নাই। ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলার যে ভাইস প্রেসিডেন্ট আছে, তাকে আপাতত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং শর্ত দিয়েছে, যদি আমার কথা মতো না চলো, তাহলে আমি তোমার উপরেও মানবতাবাদী শাসন পরিচালনা করব। তাহলে আমরা সামনে আগাই। ট্রাম্প আরও একটা কথা বলে, সেটা হলো মনরো ডক্ট্রিন খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা সেটিকে অনেক দূর ছাড়িয়ে গিয়েছি। এই মনরো ডক্ট্রিন হলো যে, আপনারা আন্দালুসের নাম শুনছেন, যে স্পেন, মুসলিম স্পেনের যখন পতন হয় 1492 খ্রিস্টাব্দে, এরপর ইউরোপীয়রা তাদের সাম্রাজ্য বিস্তার করার জন্য পৃথিবীব্যাপী ভ্রমণ করতে শুরু করে। তারা ভারত মহাসাগরে আসে, ভারতে আসে, অস্ট্রেলিয়া, তারপরে মালয়েশিয়া, তারপরে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বিভিন্ন আফ্রিকা, বিভিন্ন দেশে তারা উপনিবেশ গড়তে থাকে। তো ইউরোপে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায়
ইউরোপিয়ানরা কি করত? উপনিবেশ গড়ত। এই উপনিবেশকে বন্ধ করার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি করে? মনরো ডক্ট্রিন চালু করে। এই যে যুক্তরাষ্ট্রের 1823 সালে তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনরো কি করে? মনরো ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন ঘোষণা করে। এই ডক্ট্রিনের মূল থিওরিটা হলো যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা হলো আমার। এই পশ্চিম অঞ্চলীয় স্থানটা বা জিওপলিটিক্যাল ল্যান্ডমার্কটা হলো আমার। এই অঞ্চলে যদি শাসন করতে হয়, কর্তৃত্ব এস্টাবলিশ করতে হয়, তাহলে শুধু আমিই করব। তোমরা ইউরোপিয়ানরা, তোমরা ল্যাটিনরা কি করবা? এইখানে আসতে পারবে না। তোমরা উপনিবেশ যা আছে এখান থেকে গুটিয়ে নিয়ে অন্য দেশে চলে যাও। ফলশ্রুতিতে ব্রাজিল, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা এবং বিভিন্ন যে দেশে আপনার ইতালিয়ান, ফ্রেঞ্চ, স্প্যানিশ যে উপনিবেশগুলো ছিল এগুলা ধীরে ধীরে গুটিয়ে নেয় এবং এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কর্তৃত্ব এস্টাবলিশ করে। তাহলে পরের কথায় যাই আমরা। ইউরোপের কোনো দেশ আমেরিকা মহাদেশে নতুন করে উপনিবেশ গড়তে পারবে না। এটা হলো মনরো ডক্ট্রিনের মূল থিওরি। ল্যাটিন আমেরিকার অনেক দেশ ইউরোপীয় শাসন থেকে স্বাধীন হচ্ছিল। ইউরোপের শক্তিধর দেশগুলো যেমন স্পেন, ফ্রান্স, ব্রিটেন আবার সেগুলো দখল করার চেষ্টা করতে পারে এই আশঙ্কাও ছিল। যুক্তরাষ্ট্র চাইছিল পুরো আমেরিকা মহাদেশ ইউরোপীয় প্রভাব বন্ধ রাখতে এবং শুধু আমেরিকার প্রভাব বজায় রাখতে। মনরো ডক্ট্রিনের মূল নীতি তিনটি। নতুন উপনিবেশ নয়, ইউরোপ কোনো নতুন কলোনি বানাতে পারবে না আমেরিকায়, অর্থাৎ ইউরোপ যেন আমেরিকাতে নতুন কোনো কলোনি স্থাপন করতে না পারে। হস্তক্ষেপ নিষিদ্ধ। ইউরোপ আমেরিকার স্বাধীন দেশগুলোর রাজধানী বা শাসনে হস্তক্ষেপ করতে পারবে না। পারস্পরিক অনাগ্রহ। যুক্তরাষ্ট্র ইউরোপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ মনরো ডক্ট্রিনে বলে যে ইউরোপ, তুমি আমার এই অঞ্চল থেকে চলে যাও, আমি তোমার দেশগুলোতে কি করব না? হস্তক্ষেপ করবে না। বিনিময়ে তুমি আমার এই অঞ্চলে কি করবে না? হস্তক্ষেপ করবে না। ফলাফল কি হয়েছিল? যুক্তরাষ্ট্র ধীরে ধীরে আমেরিকা মহাদেশে প্রভাবশালী হয়ে ওঠে। ল্যাটিন আমেরিকায় ইউরোপীয় শক্তির পুনরায় আগ্রাসন অনেকটা ঠেকানো যায়। পরে যুক্তরাষ্ট্র এই নীতির অজুহাতে ল্যাটিন আমেরিকায় নিজের প্রভাব বাড়ায়। আমেরিকা আমেরিকানদের জন্য, অর্থাৎ মনরো ডক্ট্রিনের মূল থিওরি হলো আমরা আমেরিকান, আমেরিকানদের জন্য। আমাদের আমেরিকানদের কাছে ইউরোপিয়ান, চাইনিজ, রাশিয়ান তাদের কোনো প্রয়োজন নেই। যেহেতু এই ভূখণ্ডটা আমার আশেপাশে, আমি সব ভালো মন্দ দেখবো। অর্থাৎ আপনারা দেখেন না যে কোনো এলাকায় যদি একটা মোড়ল থাকে বা কোনো গোষ্ঠী যদি বড় থাকে, ওই গোষ্ঠীর যে প্রধান থাকে সে কিন্তু তার আশেপাশের যে ছোট ছোট গোষ্ঠী থাকে তাদের উপর প্রভাব বিস্তার করে। তেমনই প্রভাব বিস্তার করা শুরু করে হলে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন, বুশ, ওবামা, বাইডেন এবং অন্যান্যরা বলতো আমরা আসলে গণতন্ত্র, মানবাধিকার এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাক, সিরিয়া, লিবিয়া, লেবানন, ফিলিস্তিন, আফ্রিকার সোমালিয়া এইসব দেশ, আফগানিস্তান এইসব দেশে যখন তারা সামরিক অভিযান পরিচালনা করতো তখন বলতো আমরা এই দেশগুলোতে কি করতে চাই? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই, মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে চাই, আমরা এই দেশগুলোতে মুক্ত বাজারে নিয়ে আসতে চাই। এই কথাগুলো বলে তারা কি করতো? এই দেশগুলোতে আক্রমণ করত। কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো রাগ ডাক না রেখে সরাসরি বলতেছে যে আমার গণতন্ত্র, মানবাধিকার, উইমেন রাইটস এসবের প্রয়োজন নাই, আমার এখন তেল দরকার। তো ট্রাম্প বলতেছে এত কিছু বুঝি না বাবা, সরাসরি বলে দিলাম আগে আমার তেল লাগবে, ও সব অধিকার আমি পরে দেখব। ঠিক আছে, তোমাদের অধিকার যা লাগে আমি পরে দেখতেছি, আগে আমাকে তেল দাও। দেখেন, এই লোকের নাম হলো লিন্ডসে গ্রাহাম।
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম, আমি যদি ইরানের নেতা হতাম তাহলে এখন মসজিদে প্রার্থনা করতে যেতাম। অর্থাৎ এই যে নিকোলাস মাদুরোকে যে ক্যাপচার করে আমেরিকায় নিয়ে আসা হয়, এরপরে লিন্ডসে গ্রাহাম কি করে, একটা টুইট করে বলে যে আমি যদি ইরানের প্রেসিডেন্ট হতাম বা আয়াতুল্লাহ খামেনি হইতাম তাহলে কি করতাম, আমি মসজিদে গিয়ে প্রার্থনা শুরু করতাম যে আল্লাহ আমাকে বাঁচাও আমেরিকানদের হাত থেকে। ঠিক আছে। মাদুরোর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, কোকেন পাচার, মেশিন গান, ধ্বংসাত্মক অস্ত্রের অবৈধ দখল এবং এসব অস্ত্রের ব্যবহারের ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অপরাধের উল্লেখ করা হয়েছে। তাই তাদেরকে শীঘ্রই যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন আদালতের বিচারের মুখোমুখি করা হবে। আজকে নিকোলাস মাদুরোকে আমেরিকার আদালতে তোলা হয়েছিল। সেখানে এই সব অভিযোগ কি, যে তুমি কোকেন বিক্রি করো, মাদক চোরাচালান করো, তোমার কাছে ধ্বংসাত্মক অস্ত্র আছে, এগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাও, ঠিক আছে, তো তোমার আমরা বিচার করব। আদালত যখন তাকে প্রশ্ন করছে তখন নিকোলাস মাদুরো বলছে যে আমি হলাম যুদ্ধবন্দী, আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, আমি ওসবের সাথে জড়িত নই। তো তাকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের পরে বিমানবন্দরে ফটো সেশন করে ডেল্টা ফোর্স। ইনি হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ওনার স্ত্রী। তো আমরা এখন নিকোলাস মাদুরো সম্পর্কে হালকা একটু জানবো যে সে আসলে কেমন লোক, তার এই যে একটা দেশের প্রেসিডেন্ট হলো, সে কিভাবে প্রেসিডেন্ট হলো, কি পরিবেশে সে উঠে এসেছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তরুণ বয়সে তিনি ছিলেন বাস চালক, অর্থাৎ বাসের চালক ছিলেন, পাবলিক বাসের কাজ করেন। একই সঙ্গে শ্রমিক ইউনিয়ন রাজনীতিতে জড়িয়ে পড়েন। এই সময়ে তিনি বামপন্থী আদর্শে প্রভাবিত হন এবং সংগঠক হিসেবে পরিচিতি পান। তিনি বাস চালক ছিলেন, শ্রমিকদের রাজনীতিতে যুক্ত হন এবং ভালো সংগঠক হিসেবে কি করেন, মানুষের মধ্যে সুনাম অর্জন করেন বা পরিচিতি পান। এরই ধারাবাহিকতায় ওই সময়ের যে প্রেসিডেন্ট ছিলেন হুগো চ্যাভেজ তার নজরে আসেন। নজরে আসার পর হুগো চ্যাভেজ ক্ষমতায় আসার পর মাদুরো তার ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করেন। অনেক সময় তাকে চ্যাভেজের নিরাপত্তা বলয় বা বডিগার্ড ইউনিটের সঙ্গে কাজ করতে দেখা গেছে, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষিত সামরিক বডিগার্ড ছিলেন না। অর্থাৎ আমরা দেখি না যে যদি কোনো নেতা থাকে তাহলে নেতার আশেপাশে কিন্তু সবসময় 5-7 জন বা 10-12 জন কমন ফেস দেখা যায়। ওই কমন ফেসগুলো হলো ওই নেতার বিশ্বস্ত কি ভ্যানগার্ড বা ওই নেতার মাই ম্যান, ঠিক আছে। তো ওই নেতার আশেপাশে যেই 10-12 জন লোক থাকে এরা দেখবেন সবসময় হ্যাডাম দেখায় চলবে, দলের বিরুদ্ধে বললে দল তাদের কিছু বলে না। কিন্তু ওই নেতার বাইরে 10-12 জনের বাইরে যদি অন্য কোনো লোক দলের বিরুদ্ধে বলে দেখবেন সাথে সাথে বহিষ্কার। ওকে, তো এইরকম প্রভাব হুগো চ্যাভেজের যে একটা নিজস্ব লোকবল ছিল, মাইম্যান ছিল, ওই মাইম্যানে কি করেন, নিকোলাস মাদুরো প্রবেশ করেন এবং তার সুনজরে থাকেন। আমরা দেখি চ্যাভেজ মূলত তার প্রতি আস্থা রাখতেন রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিগত বিশ্বস্ততা, আদর্শিক সামঞ্জস্যের কারণে। ওকে, অর্থাৎ ভেনেজুয়েলা একটি সোশ্যালিস্ট রাষ্ট্র, হ্যাঁ, সোশ্যালিস্ট বা কমিউনিস্ট বলতে পারেন, কমিউনিস্ট সোশ্যালিস্ট রাষ্ট্র। হ্যাঁ, তো এই রাষ্ট্রের হুগো চ্যাভেজ হলো সমাজতান্ত্রিক বিপ্লব করে ভেনেজুয়েলার ক্ষমতায় আসে। এরপরে হুগো চ্যাভেজ যখন মৃত্যুসজ্জায় তখন তার উত্তরাধিকার বা আমার পরে কে রাজা হবে, কে প্রেসিডেন্ট হবে, এরকম একটা ভবিষ্যৎবাণী করে যান যে আমার পরে নিকোলাস মাদুরো কি হবে, প্রেসিডেন্ট হবে। 2000-এর দশকে মাদুরোর রাজনৈতিক উত্থান দ্রুত হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে ভেনেজুয়েলার সংসদের স্পিকার হন। তিনি সংসদ সদস্য নির্বাচন হন এবং ভেনেজুয়েলার স্পিকারও নির্বাচিত হন। 2006 সালে হুগো চ্যাভেজ তাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেন। দীর্ঘ সময় এই দায়িত্ব থেকে মাদুরো আন্তর্জাতিক অঙ্গনে চ্যাভেজের কণ্ঠস্বর হয়ে ওঠেন এবং কিউবা, রাশিয়া
ইরানের মতো মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করেন। কিউবা, রাশিয়া, ইরান, চীন এইসব রাষ্ট্রের সাথে কি করেন? সম্পর্ক জোরদার করেন। 2012 সালে ক্যান্সারে আক্রান্ত শেভেজ প্রকাশ্যে ঘোষণা দেন তার মৃত্যুর পর নিকোলাস মাদুরোই তার রাজনৈতিক উত্তরসূরি হবেন। 2013 সালে শেভেজের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মাদুরো এবং এর পরের নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন তিনি। তো হুগো শেভেজ কি ছিলেন? রাজনৈতিকভাবে মাদুরোর গুরু ছিলেন, নেতা ছিলেন। হুগো শেভেজ 2012 সালে তাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন। হুগো শেভেজ 2013 সালে মারা যান এবং এরপরে উপনির্বাচনে নতুন করে নিকোলাস মাদুরো কি হন? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তো এই যে গত 3 তারিখে যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মানবতাবাদী শাসনের নজির হিসেবে হুগো শেভেজের সমাধিস্থল বা কবর এটাকে বোমা দিয়ে উড়িয়ে দেন। সুন্দর একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে হুগো শেভেজের কবর বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার মাধ্যমে। তেল মজুদে বিশ্বের শীর্ষ 15টি দেশ আমরা একটা চার্টে নিয়ে এসেছি। এই শীর্ষ 15টি দেশের মধ্যে ভেনেজুয়েলা হলো সবার শীর্ষে। অর্থাৎ পৃথিবীতে যত তেল আছে সবচেয়ে বেশি যেই দেশের কাছে তেলের মজুদ আছে সেটা হলো ভেনেজুয়েলা। তো যেই দেশে তেলের মজুদ বেশি সেই দেশে যদি গণতন্ত্র, মানবাধিকার এবং নারীর অধিকার না থাকে তাহলে তো এই পৃথিবী তো টিকে থাকতে পারে না। এজন্যই মূলত আমেরিকা ওই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাহলে আমরা দেখি আমেরিকা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, আমরা আসেন দেখি। ভেনেজুয়েলায় যে তেলের মজুদ এটা কত, এটা আমরা আগে দেখি। প্রায় 304 বিলিয়ন ব্যারেল। 304 বিলিয়ন ব্যারেল কি আছে? ভেনেজুয়েলায় তেলের মজুদ আছে। এরপরে দ্বিতীয় স্থানে হলো সৌদি আরবিয়াতে আছে 298 বিলিয়ন ব্যারেল। কানাডাতে আছে 168 বিলিয়ন ব্যারেল। ইরানে আছে 158 বিলিয়ন ব্যারেল। আর ইরাকে আছে 145 বিলিয়ন ব্যারেল। আর রাশিয়াতে আছে 108 বিলিয়ন, কুয়েতে 102, আর ইউনাইটেড আরব আমিরাতে আছে 98 বিলিয়ন ব্যারেল। তো এই রাশিয়া, ইরান, ভেনেজুয়েলা এই তিনটা বন্ধু রাষ্ট্র, আর হলো চায়না, ঠিক আছে? তো পৃথিবীর অর্ধেকের বেশি তেল যদি আমেরিকা বিরোধী শক্তির কাছে থাকে তাহলে এই আমেরিকা তো ওই সব দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না করে তাহলে তো পৃথিবীর ব্যালেন্স ঠিক থাকবে না। তো আমরা পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখার জন্যই মূলত কি করে আমেরিকা পৃথিবীব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠা করে। আপনারা ভুলেও কিন্তু আক্রমণ বলবেন না, হ্যাঁ, গণতন্ত্র প্রতিষ্ঠা। ফক্স নিউজে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলে আমরা দেখি। ভেনেজুয়েলার তেল শিল্পের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? ফক্স নিউজের সাংবাদিক প্রশ্ন করছে যে ভেনেজুয়েলার যে তেল শিল্প আছে এটাকে আপনি কিভাবে দেখেন? তো তিনি বলছেন, ট্রাম্প বলছে যে আমি দেখি এতে আমরা খুব শক্তভাবে জড়িত হব। এতটুকুই বলতে পারি, বিশ্বের সবচেয়ে বড় ও সেরা তেল কোম্পানিগুলো আমাদেরই, আর আমরা এতে গভীরভাবে যুক্ত হব। হুগো শেভেজের ক্ষমতায় আসার আগে এই ভেনেজুয়েলার যে তেল সম্পদ ছিল এটা আমেরিকান বিভিন্ন কোম্পানি উত্তোলন করত এবং উত্তোলন করে তেলের দাম যদি 100 টাকা হতো, 20 টাকা ভেনেজুয়েলাকে দিত, 80 টাকা আমেরিকানরা নিত। ফলে আমেরিকাতে তেলের দাম অনেক কম ছিল, কিন্তু ভেনেজুয়েলার মানুষ যে তেল উৎপাদনের যে খরচ এটাও ওই কোম্পানিগুলোর কাছ থেকে কি করতে পারতো না, আদায় করতে পারতো না। ফলে হুগো শেভেজ এই গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের পরবর্তীতে তিনি দেশের রাষ্ট্র ক্ষমতা হাতে নেন এবং এই তেলটাকে কি করেন, জাতীয় সম্পদ, ন্যাশনাল সম্পদ হিসেবে ঘোষণা দেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো আছে যারা ফ্রি তেল নিত তারা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়। এই কারণেই মূলত আমেরিকা দীর্ঘদিন ধরে রাগ পুষে আছে যে আমি বিনামূল্যে তেল পেতাম, আমার অধিকার তুমি দিতেছো না,
তো আমি কিন্তু তোমাকে দেখে নিব। তো এই দেখে নেওয়ার পালা এখন আসছে, আমরা দেখব যে কিভাবে তিনি দেখে নেন গণতন্ত্র প্রতিষ্ঠা করে। যুক্তরাষ্ট্রের ম্যাজিক শিডিউল, অর্থাৎ মানবতা, গণতন্ত্র, হিউম্যান রাইটস, উমেন এডুকেশন, এইগুলা প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা যেসব দেশে তাদের অভিযান পরিচালনা করছে আমরা এবং করবে সেসব সম্পর্কে আমরা একটু জানি। দেখেন, এর আগে তারা ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তান, লিবিয়া, সোমালিয়ায় এবং আফ্রিকার বিভিন্ন দেশে তারা কি করছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। আমরা এইসব দেশগুলো এখন জানি যে লিবিয়া 2 টুকরা হয়ে গেছে, সোমালিয়া 3 টুকরা হয়ে গেছে, সুদান 2 টুকরা হয়েছে, নাইজার, তারপরে সাব সাহারা বা সেন্ট্রাল আফ্রিকার যে দেশগুলো আছে এইগুলা মোটামুটি এখন কোনো সরকারের কন্ট্রোলে নেই। ঠিক আছে, আফগানিস্তানের অবস্থা তো আপনারা জানেনই। তো এইভাবে তারা গণতন্ত্র, মানবাধিকার, উমেন রাইটস তারা প্রতিষ্ঠা করেছে। আর সামনে যে সব দেশগুলোতে তারা গণতন্ত্র, মানবতা, হিউম্যান রাইটস, উমেন এডুকেশন এস্টাবলিশ করবে, সেই সব দেশের তালিকা আমরা দিয়েছি। ভেনেজুয়েলায় তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, অলরেডি কিছুটা সফল। সামনে দেখা যাক কতদূর তারা এটা কন্টিনিউ করতে পারে। ইউক্রেনেও করতে চায়, কিন্তু রাশিয়ার কারণে পারতেছে না। কিউবায় তারা অলরেডি একটা সতর্কবাণী দিয়েছে যে কিউবার অবস্থা ভালো না, ওইখানে আমাদের একটু পরিচর্যা করা দরকার। ইরানে তো কিছুদিন আগেও তারা B-2 বোম্বার দিয়ে ইরানের যেই নাতানস পারমাণবিক প্লান্টগুলো আছে মাটির গভীরে, সেগুলা বাংকার ব্লাস্টার বোম দিয়ে ধ্বংস করেছে। এরপরেও যেহেতু ইরান আমেরিকার কথা মতো চলতেছে না, তো এই দেশে তো অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, নাহলে বিশ্ব শান্তি তো উচ্ছন্ন যাবে। তো এইটাও আমাদের লিস্টে আছে। নাইজেরিয়াতে আপনারা জানেন যে খ্রিস্টানদের অনেক নির্যাতন করা হচ্ছে, কারণ ওই দেশে তেল আছে। তো তেল যেসব দেশে আসে ওই সব দেশের মাইনরিটিদের নির্যাতন করা হয়, এবং তাদেরকে বাঁচানোর জন্য আমেরিকার কর্তব্য হয় সে দেশে কি করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এবং গ্রিনল্যান্ড, আমেরিকার পাশে বড় একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম হলো গ্রিনল্যান্ড। এই দ্বীপে 50,000-এর মতো মানুষ বসবাস করে, কিন্তু এত বড় একটা দ্বীপ, এটা কি ইউরোপিয়ানদের হাতে থাকতে পারে? এটা তো মানা যায় না। তো এই গ্রিনল্যান্ড দ্বীপেও যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, এই জন্য ট্রাম্প চাচ্ছে যে দ্বীপটা আমাদের দিয়ে দাও। তো আপনারা অনেক কিছু জানতে পারবেন, সাথে থাকেন ইনশাল্লাহ। তো এই যে নিকোলাস মাদুরোকে যে উঠায়া নিয়ে আসলো, এই উঠায়া নিয়ে আসার প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কি করছে, প্রতিক্রিয়া দিয়েছে। আমেরিকার ভিতর থেকেও কিছু প্রতিক্রিয়া আসছে। তো নিউ ইয়র্ক টাইমস একটা আর্টিকেল লিখেছে, সেখানে লিখেছে ট্রাম্পস অ্যাটাক অন ভেনেজুয়েলা ইজ ইলিগাল অ্যান্ড আনওয়াইজ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে এই কাজটা করছে এটা কি, অনৈতিক এবং অবৈধ। ঠিক আছে, নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সম্পাদকীয় কলামের শিরোনাম, ভেনেজুয়েলার উপর ট্রাম্পের আক্রমণ অবৈধ এবং অযৌক্তিক। এবং নিউ ইয়র্কের প্রেসিডেন্ট জোহরান মামদানি বলছে যে আমেরিকা বা প্রেসিডেন্ট ভেনেজুয়েলায় যেই অ্যাক্টটা করেছে এটা যুদ্ধের সামিল, এবং এই কাজটাকে আমি সমর্থন করি না, আমি তাকে কল দিয়ে বলেছি। অর্থাৎ তার অপোজিশনটা তিনি জানিয়েছেন। ওনার নাম হলো ডেলসি রদ্রিগেজ, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ভেনেজুয়েলার যে সাংবিধানিক যে আদালত আছে, এই আদালত তাকে দেশের রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তিনি শপথ নিয়েছেন। ভেনেজুয়েলার সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস দেশটির ভাইস প্রেসিডেন্ট ও মাদুরোর ঘনিষ্ঠ দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় তাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রথমবার প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন দেশটির
ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ, দেখি তিনি কি বলেছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সের অবিলম্বে মুক্তি দাবি করছি। ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট তিনি। 56 বছর বয়সী এই নারী, অর্থাৎ দেলসি রদ্রিগেজের বয়স হলো 56 বছর। তিনি শুধু ভাইস প্রেসিডেন্টই ছিলেন না, তিনি একাধারে অর্থ ও তেল মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন, অর্থাৎ একাধারে তিনি 3টা দায়িত্ব পালন করতেছিলেন। ডেলসি এখন সংবিধানের, যারা পরীক্ষা টরীক্ষা দিবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, সংবিধানের 233 ও 234 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। অর্থাৎ দেশটির যে সুপ্রিম জুডিশিয়াল কোর্ট বা কাউন্সিল বা সুপ্রিম জুডিশিয়াল কোর্ট যে একটা রায় দিল যে ভাইস প্রেসিডেন্ট এখন থেকে প্রেসিডেন্ট হিসেবে পূর্ণ ক্ষমতায় দেশ শাসন করবে, এটা কোন আর্টিকেলের আলোকে? তো সংবিধানের অনুচ্ছেদ 233 ও 34 অনুচ্ছেদের আলোকে তিনি এই ভাইস প্রেসিডেন্টকে পূর্ণ ক্ষমতা দান করেন। কলম্বিয়ার প্রেসিডেন্টের পর এবার যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল বারমুজেদ। এই যে কলম্বিয়ার যে প্রেসিডেন্ট আছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট এই রিসেন্ট যেই জাতিসংঘের অধিবেশন হলো, এই অধিবেশনে ট্রাম্পকে মোটামুটি একবারে ধুয়ে দিছে। ধুয়ে দেওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে এবং সে আমেরিকা থেকে চলে আসতে বাধ্য হয়। তো আমরা জানি কলম্বিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিচ্ছে এবং আমেরিকার এই জায়নিস্ট মুভমেন্টের বিপক্ষে আওয়াজ তুলতেছে। একই সাথে কলম্বিয়ার সাথে কিউবাও এই আক্রমণের বা অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। ফলে কিউবার কিউবা যে নিন্দা জানাইলো, এই নিন্দা জানানোর প্রতি উত্তরে ট্রাম্প বলছে, বা ট্রাম্পের যে বিদেশ মন্ত্রী আছে সে বলছে যে কিউবার অবস্থা ভালো না, ওই দেশটাকে আমাদের কি দেওয়া উচিত, নজর দেওয়া উচিত। অর্থাৎ কিউবাতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা। এবং এখানে দেখেন এই যে তিনি বলেন, অর্থাৎ কিউবার প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অপরাধমূলক হামলার নিন্দা জানাচ্ছে কিউবা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দাবি করছে। আমাদের শান্তির অঞ্চল নির্মমভাবে আক্রমণের শিকার হচ্ছে সাহসী ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে, এবং আমাদের আমেরিকার বিরুদ্ধে এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। মাতৃভূমি না হয় মৃত্যু, আমরাই বিজয়ী হব। এই স্লোগানটা খুবই কমন, মাতৃভূমি অথবা মৃত্যু। ঠিক আছে, মাতৃভূমি অথবা মৃত্যু, এই স্লোগানটা খুবই কমন। পৃথিবীব্যাপী যারাই বিপ্লবের অংশীদার হয় তারা এই স্লোগানটাকেই ধারণ করে, যে হয় মাতৃভূমিকে স্বাধীন করব অথবা নিজের জীবন আত্মোৎসর্গ করব। আমাদের শহীদ হাদি ভাইও একই স্লোগান ধারণ করতেন, আমরাও একই স্লোগান ধারণ করি, মাতৃভূমি অথবা মৃত্যু। কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র, অর্থাৎ এই কিউবা যে প্রতিক্রিয়া দিল, এই প্রতিক্রিয়ার ফলে ট্রাম্প বলতেছে কিউবা একটি ব্যর্থ জাতি, আমরা তাদের জনগণকে সাহায্য করতে চাই। আমার মনে হয় কিউবা এমন একটি দেশ হতে চলছে যার বিষয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ বুঝতে পারছেন তো কি আলোচনা করবে? ওইখানে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। মাদুরোর অপহরণ কি চীনের তেল বন্ধ করার কৌশল? দেখেন, এটা হলো তাইওয়ান। তাইওয়ান এবং চীন দুইটা ধরতে পারেন একই রাষ্ট্র, কিন্তু তাইওয়ানে গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালনা করা হয় এবং চীনে সমাজতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করে বা কমিউনিস্ট সরকার। এই এই তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার নানান রকম ইনভেস্টমেন্ট করে রাখছে। তাদেরকে যত রকম অস্ত্র, যুদ্ধজাহাজ আছে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছুই এই তাইওয়ানকে দিয়ে রাখছে। এবং এই তাইওয়ানে
আমরা যে সূক্ষ্ম যন্ত্রপাতি ব্যবহার করি, আমাদের কম্পিউটার, মোবাইল এবং উন্নত যত ধরনের হার্ডওয়্যার আছে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের যত যন্ত্রপাতি আছে, সব যন্ত্রপাতির সেমিকন্ডাক্টর এটা বানানো হলো তাইওয়ান। অর্থাৎ পৃথিবীর 80 থেকে 90% সেমিকন্ডাক্টর বানানো হয় এই তাইওয়ানে। ফলে এই তাইওয়ানের উপরে যার কন্ট্রোল থাকবে, পৃথিবীর এই উন্নত প্রযুক্তি যে পরিচালিত হচ্ছে এইটার উপরে তাদের কন্ট্রোল থাকবে। তো আমেরিকা সবসময় চায় তাইওয়ান আমাদের কন্ট্রোলে থাকুক, আর চীন চায় যেহেতু ভৌগোলিকভাবে তাইওয়ান আমাদের অংশ, আমার দেশের অংশ, তো আমি এই দেশটা কি করব, একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করব। ফলে এই তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা দীর্ঘদিনের টানাপোড়েন আছে। ওকে, তো এই তাইওয়ান মূলত গণতান্ত্রিক চীন নামে পরিচিত, আর এই চীন হলো রিপাবলিক চীন হিসেবে পরিচিত। তো দুইটাই একই। এই এই চীনটাই বা এই দেশের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার অধীনেই ভেটো ক্ষমতা ছিল। পরবর্তীতে এইখান থেকে যখন সমাজতান্ত্রিক লোকজন বা কমিউনিস্ট লোকজন যখন এই গণতান্ত্রিক লোকজনকে তাড়ায় দেয়, তারা এখানে এসে আশ্রয় নেয় এবং এই দেশটা কি করে, সোশ্যালিস্টরা বা কমিউনিস্টরা দখল করে এখানে সোশ্যালিস্ট রাষ্ট্র ব্যবস্থা এস্টাবলিশ করে। ওকে, এই এস্টাবলিশমেন্টের পর থেকেই চীন এবং তাইওয়ান দুইটার মধ্যে কি আছে, রাজনৈতিক বিরোধ চলমান এবং জিও পলিটিক্যাল বিরোধও চলমান। তো এইখানে আমেরিকার স্বার্থ কি, যেহেতু তাইওয়ান প্রযুক্তি শিল্পে খুবই দক্ষ, সেমি কন্ডাক্টর তারাই একমাত্র উৎপাদন করে, সূক্ষ্ম সূক্ষ্ম প্রযুক্তি তারা উৎপাদন করে। ফলে আমি যদি তাইওয়ানকে কন্ট্রোল করি, আমার উন্নত প্রযুক্তির যত ধরনের কন্ডাক্টর আছে বা ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসগুলো আমার হাতে থাকবে, আমি বিশ্বকে শাসন করতে পারবো। আর চীনের কথা হলো যে এটা আমার দেশ, আমার ভূখণ্ড, এই অঞ্চল সার্বভৌমভাবে আমি নিয়ন্ত্রণ করব, এখানে যত ধরনের শাসন ব্যবস্থা বা যত কিছু আছে আমি নিয়ন্ত্রণ করব। ফলে যদি চীন তাইওয়ানকে আক্রমণ করে, তাহলে আমেরিকা কি করবে, ওইটার আগাম প্রস্তুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা তাইওয়ান যেন জ্বালানি শিল্পে নির্ভরশীলতা হারায় বা চীনে যেন জ্বালানি শিল্প বা জ্বালানি ঢুকতে না পারে, এই পথগুলো বন্ধ করতে চাচ্ছে। তো কিভাবে বন্ধ করবে আমি দেখাই, চলে। যদি তাইওয়ান দখলের পথে এগোয়, বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ নিয়ন্ত্রণে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা চাপ দেবে জ্বালানির মাধ্যমে। লোহিত সাগর, মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে নৌ নিয়ন্ত্রণ জোরদার করে বেইজিংয়ের তেল আমদানি শ্বাসরুদ্ধ করা হতে পারে। যুদ্ধের আগে ও যুদ্ধের সময় জ্বালানি নিয়ন্ত্রণই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সেই হিসেবে ভেনেজুয়েলা এখন নিছক দেশ নয়, বরং বৈশ্বিক শক্তির খেলা একটি গুরুত্বপূর্ণ গুটি। দেখেন যে এটা হলো মালাক্কা স্ট্রেট, আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ভিতর দিয়ে একটা সরু সামুদ্রিক পথ আছে, চ্যানেল আছে, যেখান দিয়ে পৃথিবীর অধিকাংশ জাহাজ কি করে, চলাচল করে। এটা হলো মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালীতে আমেরিকার মোটামুটি নিয়ন্ত্রণ আছে। তারপরে এই যে পারস্য প্রণালী, তারপরে বাবেল মানদেব, হ্যাঁ, এই প্রণালী, এগুলাতে কি আছে, আমেরিকার নিয়ন্ত্রণ আছে। আবার এইখানে যে এই সৌদি আরব, ওমান, তারপরে ইউএই, কাতার, কুয়েত, ইরাক, এইসব দেশগুলোর যে তেল উৎপাদন করা হয়, ওপেক, এই ওপেক রাষ্ট্রগুলোর উপরেও আমেরিকার কর্তৃত্ব আছে। আবার এই জলপথগুলোর উপরে কি আছে, আমেরিকার নিয়ন্ত্রণ আছে। এই ভারত মহাসাগর, তারপরে প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, এইসব অঞ্চলে আমেরিকার সামরিক বাহিনীর মাধ্যমে মোটামুটি কর্তৃত্ব ইস্টাবলিশ করা আছে। যদি চীন এই তাইওয়ানকে দখল করে বা আক্রমণ করে, তখন আমেরিকা পাল্টা ব্যবস্থা হিসেবে কি করবে, এই মালাক্কা প্রণালী, তারপরে হরমুজ প্রণালী, বাবেল মানদেব প্রণালী, সুয়েজ খাল, এইসব এই প্রণালীগুলো বন্ধ করে দিবে। এই ওপেকের মাধ্যমে এইসব রাষ্ট্র থেকে তেল সরবরাহ বন্ধ করে দিবে। তারপরে ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দিবে, হ্যাঁ। আর রাশিয়া থেকে যে তেলটা নিচ্ছে,
এই রাশিয়ার উপরে স্যাংশন দেওয়ার কারণে এইখান থেকেও সব তেল সে নিতে পারতেছে না। ফলে বাধ্যতামূলকভাবে চীন, যেহেতু অনেক বড় জনসংখ্যার দেশ 140 কোটির এবং পৃথিবীর বৃহৎ অর্থনীতির দেশ, এত বড় অর্থনীতি পরিচালনা করার জন্য, মানুষদের পরিচালনা করার জন্য তাদের জ্বালানি অবশ্যই লাগবে। তো চীন যদি তাইওয়ানকে দখল করতে চায়, তখন পাল্টা ব্যবস্থা হিসেবে কি করবে? জ্বালানি সরবরাহ বন্ধ করে চীনকে চাপে ফেলবে, যেন চীন নতজানু হয়ে আমেরিকার কাছে কি চায়? মাপ চায়। আর আপনারা তো ইরানের অবস্থা জানেন, যে ইরান থেকে চীন যে জ্বালানিটা নিচ্ছে, ইরানের স্যাংশনের কারণে এই ইরানের অবস্থাও এখন যায় যায় অবস্থা। ইরানে এখন আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ওই দেশে বিভিন্ন সংস্থার মাধ্যমে আন্দোলন করানো হচ্ছে। তো এই দেশের যদি সরকার পতন হয়ে যায়, মোটামুটি ধরেন যে এই দেশটাও আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর যত জ্বালানি আছে, অধিকাংশ জ্বালানির কন্ট্রোল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে। চীনের বড় তেল সরবরাহকারীদের মধ্যে আছে রাশিয়া, সৌদি আরব, ইরাক, ওমান, সংযুক্ত আরব আমিরাত। এইসব রুটই সংবেদনশীল প্রণালীর উপর নির্ভরশীল। ভেনেজুয়েলা তুলনামূলক কম সরবরাহ করলেও কৌশলগত গুরুত্বপূর্ণ। বিশ্লেষণ অনুযায়ী মাদুরোকে সরিয়ে যুক্তরাষ্ট্র হয়তো চীনের এই সহজ বিকল্প বন্ধ করতে চাইছে। অর্থাৎ আপনি এই ভেনেজুয়েলা একটু দূরে হলেও এইখান থেকে তেল নেওয়া কি চীনের জন্য সহজ। আপনার এই পথ দিয়ে এসে ভেনেজুয়েলা থেকে তেল নেওয়া সম্ভব। কিন্তু এই ওপেক এই অঞ্চলগুলো তো পুরোটাই ইউএস বা জায়নিস্ট মুভমেন্ট দ্বারা কন্ট্রোল করা হয়। ঠিক আছে, যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে, এই সৌদি আরব, সৌদি বাচ্চা, তুমি কিন্তু তেল দিতে পারবে না, দিবে না। আর আরব আমিরাত তো তাদের জন্য শুধু টেলিফোন দেওয়া বাকি, আব্বা আব্বা কইতে বাকি নাই। তারপরে কাতার, কুয়েত, এসব দেশের অবস্থা আর কি বলবো। অর্থাৎ এইসব দেশগুলোতে অধিকাংশ শাসক শুধু নামে মাত্র বসে আসে, কিন্তু যত ধরনের সার্বভৌম কর্তৃত্ব এটা আমেরিকার হাতেই ন্যস্ত। বর্তমানে চীন যেসব দেশ থেকে তেল আমদানি করে তাদের একটা চিত্র বা মানচিত্র আমি সংগ্রহ করেছি বিভিন্ন ডাটাবেস থেকে। তো আমরা দেখি যে এই যে চীন বর্তমান এই রাশিয়া থেকে 20% জ্বালানি সংগ্রহ করে, ওকে, এবং অন্যান্য দেশ থেকে বিভিন্নভাবে সংগ্রহ করে। আপনার এই ওপেক থেকে ভালো পরিমাণ তেল সংগ্রহ করে, ইরান থেকে কিছু সংগ্রহ করে, এবং ব্রাজিল থেকে কিছু নেয়, ভেনেজুয়েলা থেকে কিছু নেয়, আমেরিকা থেকেও কিছু নেয়। তো আর একটা মজার কথা হলো, যখন ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি যে ভেনেজুয়েলার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন, তো এখানে তো রাশিয়া, চীন, অন্যান্য দেশের স্বার্থ আছে, তা আপনি তাদেরকে কিভাবে ডিল করবেন? তিনি বলছে, সমস্যা নেই, আমাদের কোম্পানি সেখানে যাবে, তারা তেল উৎপাদন করবে, চীন যদি চায় আমরা তাদেরকে তেল দিব, সমস্যা নেই। হাসিনা যেমন ভাবে বলতো তেমন ভাবে আর কি। তাইওয়ান সংকট ছড়িয়ে পড়লে ওপেক প্লাসের বেশিরভাগ দেশ ওয়াশিংটনের সঙ্গে কার্যত সমন্বয় থাকায় চীনের বড় ভরসা হয়ে থাকে রাশিয়া, কিন্তু সেটিও চাপের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের নৌ ক্ষমতা ব্যবহার করে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে চীনের অর্থনীতি দ্রুত চাপে পড়বে, এমনটাই যুক্তি। অর্থাৎ এই রাশিয়া ছাড়া অন্যান্য সব দেশ আমেরিকার কন্ট্রোলে আছে। আর একটা দেশ 140 কোটি জনসংখ্যার দেশ কখনো সিঙ্গেল একটা দেশের জ্বালানির উপর নির্ভর করে চলতে পারবে না। ধরেন যদি রাশিয়া থেকে 100% তেল চীন নিতে চায়, এটা কি নিতে পারবে? নিতে পারবে না। একটা B2 বোম্বার দিয়ে এই পাইপলাইনে একটা আক্রমণ করবে, লাইনটা শেষ। যেমন আমরা দেখছি যে রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে যে কি হতো, জার্মানিতে তেল সরবরাহ করা হতো। তো ইউক্রেন কি করছে, এই ইউক্রেনের গোয়েন্দারা এখান থেকে গিয়ে এই পাইপলাইন কি করছে, ব্লাস্ট করে দিছে। ফলে আপনার নর্ড স্ট্রিম 2 পাইপলাইন বিস্ফোরণ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওই পাইপলাইন দিয়ে এখন তেল সরবরাহ করতে পারতেছে না। ফলে ইউরোপীয় তেল, জ্বালানি তেলের এবং গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, এবং এর ফলে ইউরোপীয় ভোক্তারা তারা
অনেক উচ্চ মূল্যে তাদের দৈনন্দিন যে পণ্য আছে অনেক উচ্চ মূল্যে তারা কিনতেছে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে জার্মানির ভক্সওয়াগন যে কোম্পানি আছে প্রাইভেট গাড়ি উৎপাদন করে তারা বন্ধ হয়ে গেছে, এবং অনেক বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং আমেরিকাতে শিফট হচ্ছে। আমার আলোচনায় যদি কোনো অস্পষ্টতা থাকে বা আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় একটু কমেন্টে জানাবেন, যেহেতু আমি অনেক নতুনভাবে শুরু করছি এবং অনেক ডিপলি আলোচনা করার চেষ্টা করতেছি। কিছু কিছু ছোট ছোট বিষয় আমার আলোচনার ভিতরে মিস্টেক হইতে পারে, আপনারা জানালে আমি সংশোধন করে দিব, সমস্যা নেই। এখন আমরা বিশ্ব রাজনীতিতে নতুন একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে ইয়েমেন এবং সোমালিল্যান্ডকে বা সোমালিয়াকে কেন্দ্র করে। তো সোমালিয়ার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কোথায়? এই যে এইখানে, ঠিক আছে? আরব সাগর, আরব সাগরের কর্নারে আপনার সোমালিয়ার অবস্থান। এটাকে হর্ন অফ আফ্রিকাও বলা হয়। তো এইখান থেকে এটা হলো বাবেল মানদ্বীপ, এটা হলো রেড সি, লোহিত সাগর, ঠিক আছে? তো এই লোহিত সাগর দিয়ে আপনার সুয়েজ ক্যানেল প্রবাহিত হয়েছে। এই লোহিত সাগর, বাবেল মান্ডেল, রেড সি, আপনার সুয়েজ ক্যানেল দিয়ে ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান সিতে কি করে বিভিন্ন জাহাজ, বাণিজ্যিক জাহাজ মালামাল নিয়ে ইউরোপে প্রবেশ করে, আমেরিকাতেও প্রবেশ করে। তো এই যে ইসরায়েল এবং গাজার মধ্যে যে একটা 2 বছরের যে সংঘর্ষ চলতেছে, এই সংঘর্ষের সময় আমরা দেখেছি যে এই যে এইটা হলো ইয়েমেন, এই লাল অংশর নিয়ন্ত্রণে আছে হলো হুতি। হুতি একটি মিলিশিয়া বাহিনী, ধর্মীয়ভাবে তারা শিয়া ইসলামের অনুসারী। এই হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এটাকে নিয়ন্ত্রণ করে এবং এইটার ক্ষমতা তারা কয়েক বছর আগে দখল করেছে, এবং এইখান থেকে তারা যে ইয়েমেনের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তাদেরকে হটিয়ে দিয়েছে। হটিয়ে এই ইয়েমেনের সানা গুরুত্বপূর্ণ শহরটাকে বা রাজধানী শহরটাকে তারা নিয়ন্ত্রণ করতেছে। তো ইসরায়েল যখন ফিলিস্তিনের গাজায় আক্রমণ করলো, এই আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই হুতিরা এইখান থেকে কি করে বিভিন্ন ড্রোন, মিসাইল আক্রমণ কোথায় করে? ইসরায়েলে করে। ফলে এই হুতিদের আক্রমণের কারণে ইসরায়েলের যে বন্দর, ইলাদ বন্দর, এই বন্দরটা বন্ধ হয়ে গেছে এবং দেউলিয়া হয়ে গেছে। এবং এই ইসরায়েলে যেন আক্রমণ করতে না পারে এজন্য ইউরোপিয়ান বিভিন্ন বাহিনী, আমেরিকান নৌবাহিনী কি করে বিভিন্ন জাহাজ নিয়ে এখানে চলে আসে। এখানে বিভিন্ন জাহাজ মোতায়েন করে আপনার হুতিদেরকে কি করে চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হুতিরা বিভিন্ন মিসাইল আক্রমণ করে, মিসাইল আক্রমণে করে তেলের ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ এগুলা ডুবিয়ে দেয়। এবং আমেরিকার আপনার F-35 যুদ্ধ বিমানও কি করে এই মিসাইল আক্রমণ করে ধ্বংস করে দেয়। ফলে আমেরিকা বাধ্য হয়ে হুতিদের সাথে একটি শান্তি চুক্তি করে এবং শান্তি চুক্তিতে বলে যে আমরা হুতিদের স্থাপনায় আক্রমণ করব না, হুতিরাও আমেরিকান কোনো স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ বা সম্পত্তিতে আক্রমণ করবে না। ফলে এই অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সৈন্য, জাহাজ এগুলো সরাই নিতে বাধ্য হয় এবং এদের আক্রমণে ইসরায়েলের যে ইলাদ বন্দর আছে এটা দেউলিয়া হয়ে যায় এবং এখানে কোনো জাহাজই আসে না। একটা বন্দর, বাণিজ্যিক বন্দরে যদি কোনো জাহাজ না আসে, ওই বাণিজ্যিক বন্দরে তো হাজার হাজার লোকজন কি করে কাজ করে, ওই বন্দর কেন্দ্রিক একটা অর্থ ব্যবস্থা আছে, ওইটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে এখানে কি হয় দেউলিয়া, মানে ওই বন্দরটা দেউলিয়া হয়ে গেছে। তাহলে হুতিরা কেমন আক্রমণ করছে? এখন এই যে হুতিরা যে আক্রমণ করতেছে, এই আক্রমণটাকে তো আমার থামাইতে হবে। থামানোর জন্য তারা কি করছে, এই সোমালিয়াতে দীর্ঘদিন ধরে আপনার যুদ্ধ অবস্থা চলতেছে। এখানে আল শাবাব মোটামুটি সোমালিয়ার
বেশিরভাগ অংশ, রাজধানীর আশেপাশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করতেছে। আবার এইখানে এটা হলো পুটল্যান্ড, এটা হলো সোমালিল্যান্ড, তিনটা প্রদেশ। তো পোর্টল্যান্ড আলাদাভাবে স্বতন্ত্রভাবে আপনার প্রাদেশিক শাসন ব্যবস্থা সরকার পরিচালনা করতেছে। সোমালিল্যান্ড আলাদাভাবে প্রাদেশিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। তো সোমালিয়ায় যেহেতু আল শাবাব এবং সরকারি বাহিনীর মধ্যে সবসময় রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছে, এই সুযোগটা নিয়েছে ইসরায়েল। ইসরায়েল নিয়ে কি করছে, সোমালিল্যান্ডের যে বর্তমান প্রাদেশিক শাসক তাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে তুমি স্বাধীনতা ঘোষণা করো, আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছি, বিনিময়ে কি করতে হবে, আমাকে একটা মানে আমি আমার অস্ত্র সেনাবাহিনী এসব রাখবো, আমাকে একটা ঘাঁটি দিতে হবে। তো সোমালিল্যান্ড ইসরায়েলের সাথে যোগাযোগ করছে, ইসরায়েল তাকে গত সপ্তাহে দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমালিল্যান্ডকে ইসরায়েল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, বিনিময়ে সে কি করবে, এই সোমালিল্যান্ডের তীরে এইখানে বা এইখানে কি করবে, একটা সামরিক ঘাঁটি স্থাপন করবে। কেন করবে, এই সামরিক ঘাঁটিতে স্থাপন করতে পারলে এইখান থেকে কি করতে পারবে, ইয়েমেনের যে হুতি আছে তাদেরকে আক্রমণ করে তাদের ধ্বংস করে দিতে পারবে বা তাদের আক্রমণটা দমন করতে পারবে। আবার আরব আমিরাত, এই ইয়েমেন আবার তিনটা অংশে বিভক্ত। এই হলুদ অংশটা যে দেখতেছেন, এই অংশটা নিয়ন্ত্রণ করতেছে আরব আমিরাত দ্বারা পরিচালিত একটি বাহিনী, বাহিনীর নাম হলো STC, হ্যাঁ, সাউদার্ন কাউন্সিল পরিষদ। আর এই সবুজ অংশটা ইয়েমেনের যে শাসক আছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে শাসক আছে, এই শাসকরা পরিচালনা করতেছে। এই শাসক বর্তমান সৌদি আরবে অবস্থান করতেছে এবং তার দ্বারাই সৌদি আরব ব্যাক্ট, মানে সৌদি আরব পেছন থেকে সাহায্য সহযোগিতা করতেছে। ওই সাহায্য সহযোগিতা নিয়ে এই সবুজ অঞ্চলটা কি ইয়েমেনের শাসকরা নিয়ন্ত্রণ করতেছে। এখানে হাদ্রে মাউত এবং কিছু গুরুত্বপূর্ণ শহর আছে, তেল সমৃদ্ধ এলাকা আছে। আর এইখানে আপনার একটা বন্দর আছে, এডেন বন্দর। এডেন বন্দরটা কে নিয়ন্ত্রণ করতেছে, আরব আমিরাত দ্বারা যে নিয়ন্ত্রিত বাহিনী STC, এই STC নিয়ন্ত্রণ করতেছে। আর রাজধানী সানার শহরের আশেপাশের অঞ্চল কে নিয়ন্ত্রণ করতেছে, হুথিরা নিয়ন্ত্রণ করতেছে। এখন আরব আমিরাতের চাওয়া হলো, এখানে একটা সুন্দর দ্বীপ আছে। আরব আমিরাতের চাওয়া হলো যে এই অঞ্চলটা এবং এই দ্বীপ আমি নিয়ন্ত্রণ করব এবং STCকে পূর্ণ ক্ষমতা দিয়ে এই পুরো অঞ্চলটা কি করব, দখল করব। ফলে এই STC গত সপ্তাহে এই সবুজ অঞ্চলে আক্রমণ করে অনেক অংশ দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে সৌদি আরব একটা আলটিমেটাম দেয় 24 ঘন্টার, যে 24 ঘন্টার ভিতরে আরব আমিরাত যদি এই অনৈতিক অবৈধ কার্যক্রম বন্ধ না করে, তাহলে আমি এই STCকে একদম ধ্বংস করে দেব, ধূলিসাৎ করে দেব। এই 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরবর্তী 6 ঘন্টার ভিতরে STC বাহিনী এই সবুজ অঞ্চল থেকে প্রত্যাহার করে আবার এই অঞ্চলে ফিরিয়ে নিয়ে আসে। তো আরব আমিরাতের মনের ইচ্ছা বা বাসনা হলো এই পুরো অঞ্চলটাকে আলাদা দেশ, ঠিক আছে, আরবা বা মানে আরবের একটা নতুন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে এখানে একটা আরব আমিরাতের ঘাঁটি করা এবং এইখানে ইসরায়েলের একটা ঘাঁটি করা। তো আরব আমিরাত এবং ইসরায়েল দুইজন হলো বন্ধু। তো দুই বন্ধুর যদি দুইটা ঘাঁটি থাকে, তাহলে এই দুইটা ঘাঁটি থেকে কি করা সম্ভব, হুতিদের মানে কন্ট্রোল করা সম্ভব। এবং এই যে প্রণালী আছে, বাবেল মানদেব, রেড সি এবং সুয়েজ ক্যানেল, এই খাল, লোহিত সাগর, বাবেল মানদেব, এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাদের বাণিজ্যে কোনো রকম অসুবিধা হবে না। তো এভাবেই মোটামুটি জিও পলিটিক্সটা ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন দেশ তাদের স্বার্থ নিয়ে সামনে আগাচ্ছে। আমরা জানি যে আরব আমিরাত এই সুদানে কি করতেছে, সুদানে RSF নামক একটা বাহিনী আছে, তাদেরকে লজিস্টিক্স ওয়েপন সাপোর্ট দিয়ে একটা গণহত্যা চালাচ্ছে সুদানিজদের বিপক্ষে। তো আরব আমিরাত মোটামুটি বলতে পারেন যে মুসলিম বিশ্বের নতুন একটা ক্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চাচ্ছে মুসলিমদের নিধনের জন্য, এবং ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নিজেকে প্রকাশ করতেছে। আবার এটাও আমরা জানি যে আমেরিকা, ন্যাটো এবং মধ্যপ্রাচ্য এই সব অঞ্চল থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। সরিয়ে নিয়ে তাদের পূর্ণ ফোকাস উত্তর আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে তারা নিয়োগ করতে চাচ্ছে। ফলে এই যে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ যদি আমেরিকার প্রভাব
ক্ষুণ্ণ হয়। এই অঞ্চলে তো কাউকে আমেরিকার ভক্ত বা আমেরিকার কথা শুনে এমন একটা শক্তিকে তো লাগবে। তো এই শক্তি হলো আরব আমিরাত এবং ইসরায়েল। তো তাদেরকে আমেরিকা চাচ্ছে যে শক্তি দিয়ে, অর্থ দিয়ে বা সামরিক সহায়তা দিয়ে এই মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা এই অঞ্চলে এস্টাবলিশ করতে। তো এইভাবেই আন্তর্জাতিক রাজনীতি ঘুরপাক খাচ্ছে। আমরা সামনের ক্লাসে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা করতে পারি, বা চীন তাইওয়ান নিয়ে আলোচনা করতে পারি, বা এই চীন যে দক্ষিণ চীন সাগরে তাদের সামুদ্রিক আগ্রাসন চালাচ্ছে, এটা নিয়ে আলোচনা করতে পারি। তা আপনারা কমেন্টে জানাইতে পারেন যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো হবে, যে বিষয়টা নিয়ে আলোচনা করলে আপনারা উপকৃত হবেন বা অনেক কিছু জানতে পারবেন। আমি সেই বিষয়টা তথ্য সমৃদ্ধ হয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের আলোচনা এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম।